তাহলে প্যানজিয়া বলতে আমি এখানে কি বোঝাবো, এই হচ্ছে তোমার কিওয়ার্ডস। ঠিক আছে, প্যান মানে হচ্ছে সমস্ত, জিয়া মানে হচ্ছে পৃথিবী, অর্থাৎ এটা হচ্ছে আদিম অখণ্ড মহাদেশ। ঠিক আছে, ইউরোপ এশিয়া এটাকে একত্রিত আমরা ইউরেশিয়া বলি। বলা হচ্ছে উপকূল রেখার সাথে একদম মিলে যাচ্ছে বিভিন্ন মহাদেশে একই প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর যে উপকূলের জোর, যে বস্তু ভেঙে গেলে যেমন আবার জোড়া লাগালে মিলে যায়, ঠিক দুই উপকূলের মধ্যে সেই মহাদেশগুলো একই রকম ভাবে মেলানো সম্ভব। হ্যালো, ওয়েলকাম টু ফিজিক্স ওয়ালা। সবাই কেমন আছিস? তো আজকে খুব একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে কিন্তু হাজির হয়েছি, যেটা সেমিস্টার 3 এর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভূগঠন বিদ্যার মধ্যে যেটা পড়ছে মহী সঞ্চরণ মতবাদ। ঠিক আছে, মহী সঞ্চরণ মতবাদ খুব ইন্টারেস্টিং একটা টপিক এবং খুব ইম্পর্টেন্ট টপিক। গত বছরও কিন্তু লাস্ট সেমিস্টার 3-তে এখান থেকে কিন্তু কোশ্চেন এসেছিল। আর এটা নিয়ে অনেকের মধ্যে একটা ভয় জন্ম হয়ে যায়, বাপরে কি থিওরি, ওয়েগনার, এই বিদেশি নাম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নাম রয়েছে। একদম না, আজকে খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু কনসেপ্ট আমরা পুরোপুরি ক্লিয়ার করে নিতে পারবো। ঠিক আছে, তো চলো দেখে নেই আজকের টপিক মহী সঞ্চরণ মতবাদ। ওকে, তো আমাদের যেটা এই মতবাদের মধ্যে প্রধানত রয়েছে সেটা দেখো নাও। আমাদেরকে প্রথম যেটা মনে রাখতে হবে যে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা যেটা পরীক্ষার জন্য কিন্তু একদম উপযোগী, সেটা হচ্ছে তোমার আলফ্রেড ওয়েগনার। ঠিক আছে, এই নামটা কিন্তু অবশ্যই মনে রেখো, কারণ মহী সঞ্চরণ মতবাদের প্রবক্তা বললে তোমাকে কিন্তু এই উত্তরটি দিতে হবে। আর জাস্ট অনেক সাল তুমি দেখতে পাবে, সব ভুলে যাও, এইটাকে ভুলবে না, 1912 সাল। ঠিক আছে, তো দুটো ইনফরমেশন দিলাম। দেখো যে কিওয়ার্ডসগুলো আমি বলছি সেগুলো তলায় আমি হাইলাইটেড করে দিচ্ছি, আর সেগুলোই তোমার পরীক্ষার প্রশ্নের একদম কমন পেয়ে যাবে। ওকে, বেশি কিছু মাথায় রাখবে না, জিনিসটা বুঝবে এবং কিওয়ার্ডসগুলোকে মাথায় রেখে পরীক্ষা দিতে চলে যাবে, সব ক্লিয়ার। ওকে, তো নেক্সট দেখো, নেক্সট আমাদের যেটা সেটা হচ্ছে কিন্তু আমাদের ওয়েগনার যে থিওরিটা দিয়েছিলেন সেটা হচ্ছে মহী সঞ্চরণ মতবাদ। এখন মহী সঞ্চরণ কথাটার মানে কি? মহা, একটা বিশাল সঞ্চরণ, সঞ্চরণশীল বস্তু মানে কি এক জায়গায় স্থির থাকে না, বিভিন্ন জায়গাতে সেটা কিন্তু সঞ্চারিত হচ্ছে, অর্থাৎ চলছে। ঠিক আছে, তো তিনি বলছেন আজকের যে আমাদের মহাদেশ মহাসাগরগুলোর অবস্থান রয়েছে সেটা অনেক আগে কিন্তু অন্যরকম ছিল। ঠিক আছে, তো সেটা কেমন ছিল সেটাও তিনি বলছেন যে পুরো মহাদেশগুলো একটাই জায়গাতে একত্রিত ছিল, একটা বিরাট ভূখণ্ড, বিশাল ভূখণ্ড, অতিকায় মহাদেশ, তার নাম হচ্ছে প্যানজিয়া। ওকে, তার নাম হচ্ছে প্যানজিয়া। তাহলে প্যানজিয়া বলতে আমি এখানে কি বোঝাবো, এই হচ্ছে তোমার কিওয়ার্ডস। ঠিক আছে, প্যান মানে হচ্ছে সমস্ত, জিয়া মানে হচ্ছে পৃথিবী, অর্থাৎ এটা হচ্ছে আদিম অখণ্ড মহাদেশ। ঠিক আছে, তাহলে এইটা যদি প্যানজিয়া হয়ে থাকে তাহলে তার চারিদিকে যে এই জলভাগটা রয়েছে এটাও কিন্তু একটাই ছিল। ঠিক আছে, প্যানজিয়াকে ঘিরে একটাই বিশাল জলভাগ, তার নাম হচ্ছে প্যানথালাসা, বিশাল আদিম মহাসাগর। ঠিক আছে, তো এখানেও কিন্তু আমাদের একটু ছোট করে আমরা দেখে নিই যে জায়গাটা তিনি কি বলতে যাচ্ছেন, এই যে পার্টটাকে। ঠিক আছে, খুব সহজভাবে আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে এই ব্যাপারটা তিনি বলতে চাইছেন যে প্যানজিয়া এবং প্যানথালাসা, তার মানে হচ্ছে এইটা হচ্ছে যদি পৃথিবী। ঠিক আছে, এবং সেই সাপেক্ষে এইটা হচ্ছে ধরো প্যানজিয়া, রাইট? তো এইটাকে আমি একটা অন্য কালারে করব, তাহলে তুমি এটা সহজেই কিন্তু বুঝতে পারবে যেটা প্যানজিয়া মানে আমাদের যে একত্রিত মহাদেশটাকে তিনি বোঝাতে চাইছেন। ঠিক আছে, এই কালারটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে প্যানজিয়া। ঠিক আছে, এবং এইটাকে আমি কি নাম দিচ্ছি, সরি আমি নাম দিচ্ছি না, তাহলে ভীষণ ভুল হবে বলাটা, এটা হচ্ছে প্যানজিয়া। ওকে, দেখে নাও, প্যানজিয়া হলো। আর একে কেন্দ্র করে যে জলভাগটা কিন্তু রয়েছে এটা হচ্ছে এইটা।
ঠিক আছে, বিশাল একটা জলভাগ, বিশাল একটা জলভাগ। ঠিক আছে, কারণ তখন এখন যেমন ধরো ধরো বিভিন্ন মহাদেশের মধ্যবর্তী যে মহাসাগরগুলো, যেমন এইদিকে তুমি উত্তর এবং দক্ষিণ আমেরিকা, আর এদিকে ইউরেশিয়া এবং আফ্রিকার মাঝে তুমি পেয়ে যাচ্ছ আটলান্টিক মহাসাগরকে, কেমন? তো তখন তো মহাদেশগুলো একত্রিত ছিল বলা হচ্ছে, তাহলে মহাসাগরটাও এক জায়গাতেই থাকবে। তো সেই ক্ষেত্রে এর নাম হচ্ছে কিন্তু প্যানথালাসা। কি বললাম? প্যানথালাসা। ঠিক আছে, প্যানথালাসা। তো এইটা মাথায় রাখো। প্যানজিয়া কি, প্যানথালাসা কি? প্যানজিয়া হচ্ছে একত্রিত মহাদেশ, প্যানথালাসা হচ্ছে একত্রিত মহাসাগর। এবার এই প্যানজিয়ার একটা এই যে উত্তর অংশ, এটা হচ্ছে কিন্তু লরেশিয়া। ঠিক আছে, এই জিনিসগুলোই মাথায় রাখবে, ব্যাস পরীক্ষা একদম সুন্দরভাবে হয়ে যাবে। এটা হচ্ছে উত্তর ভাগ, কেমন? এটা হচ্ছে উত্তর ভাগ, এবং এই যে দক্ষিণ ভাগ, এটা হচ্ছে কিন্তু গন্ডোয়ানা ল্যান্ড। ঠিক আছে, এটিকে আঙ্গারল্যান্ডও বলা হয়। ঠিক আছে, লরেশিয়া বা আঙ্গারল্যান্ড, এবং এটা হচ্ছে দক্ষিণ ভাগে কি, দক্ষিণ ভাগ হচ্ছে তোমার গন্ডোয়ানা ল্যান্ড। আর এই যে মধ্যবর্তী জায়গা, এইটা হচ্ছে টেথিস সাগর। কেমন? এটা হচ্ছে টেথিস সাগর। বলা হচ্ছে পরবর্তীকালে এই প্যানজিয়ার মধ্যে কিন্তু ভাঙন ধরলো। ঠিক আছে, এবং এইভাবে বিভিন্ন দেশ মহাদেশগুলো কিন্তু ছড়িয়ে গেল, চলন ঘটলো, এইভাবে সরে গেল। ঠিক আছে, তার জন্য আজকের আমাদের যে মহাদেশ এবং মহাসাগরগুলো রয়েছে। তো এখান থেকেই দেখো পরিষ্কার আমি চিনতে পারছি, এটা হচ্ছে উত্তর আমেরিকা। ঠিক আছে, এই যে নীল অংশটা লরেশিয়া। কি কি রয়েছে তার মধ্যে? খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা জায়গা, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে উত্তর আমেরিকা। ঠিক আছে, ইউরোপ, এশিয়া, এটাকে একত্রিত আমরা ইউরেশিয়া বলি। তাহলে এই মহাদেশ তিনটে হচ্ছে কার অন্তর্গত? লরেশিয়ার অন্তর্গত, পরীক্ষা প্রশ্ন আসে। এবং গন্ডোয়ানা ল্যান্ড, যার মধ্যে কিন্তু রয়েছে কি, এইদিকে রয়েছে দক্ষিণাংশ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, এবং মধ্যবর্তী স্থানে রয়েছে টেথিস সাগর। তো খুব ইম্পর্টেন্ট একটা পেজ এবং খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। পরবর্তীকালে কি হলো, প্যানজিয়া কিন্তু ভাঙন ঘটলো ঠিক এইভাবে। দেখো এখান থেকে এই পরিস্থিতিতে যে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগগুলো আমরা দেখতে পাই, সেই যুগগুলোর সাপেক্ষে কিন্তু এই অবস্থার পরিবর্তনটা হয়েছে। অর্থাৎ এইটা সামগ্রিক প্যানজিয়া, এবং তারপরে ভাঙন ধরে এটা, তারপরে ভাঙন এবং স্মরণ। ঠিক আছে, এবং বর্তমান পৃথিবীর পরিস্থিতি এইটা। দেখো এইখানেই মাঝখানে, আমি এটাই কথা বলছিলাম, মাঝখানে আমরা আটলান্টিক মহাসাগর দেখতে পাচ্ছি। কিন্তু আগে কি এই আটলান্টিক মহাসাগর ছিল? ছিল না, কারণ তখন তো এই যে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা এক জায়গায় ছিল। মাঝখানে ফাঁকটা কিন্তু সৃষ্টি হয়েছে পরবর্তীকালে স্মরণের পর। এই যে এই স্মরণটা কিভাবে হয়? এই স্মরণটা এইভাবে হয়। ঠিক আছে, এই স্মরণটা এইভাবে হয়, এবং এই স্মরণটা এইভাবে হয়। ঠিক আছে, তাহলে দুটো স্মরণের কথা আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এইভাবে নিরক্ষরেখার দিকে, আর একটা হচ্ছে পশ্চিম দিকে, রাইট? তো সেইটার ডিটেলস কিন্তু আমরা এখানে দেখে নেব। এবার এই যে ঘটনাটা তিনি বলছেন, সেটার জন্য তো চরমভাবে সমালোচিত হচ্ছেন, যে কি তার প্রমাণ আছে, যা খুশি তাই বলে দিলেই হলো। ওয়েগনার কিন্তু ছেড়ে কথা বলেননি, তিনি চারটে এবং তারও বেশি সলিড প্রমাণ, কিন্তু এই চারটে হচ্ছে একদম কিন্তু পিলার প্রমাণের। ঠিক আছে, কি কি প্রমাণ তিনি দিয়েছিলেন? তিনি প্রমাণ দিয়েছিলেন, একটা হচ্ছে ভূপ্রাকৃতিক প্রমাণ। তিনি বলছেন জিগসা ফিট, আমরা জিগসা ফিটটা বুঝে নেব। বলা হচ্ছে উপকূল রেখার সাথে একদম মিলে যাচ্ছে, উপকূল রেখার সাথে একদম পরিষ্কার মিলে যাচ্ছে। পরিষ্কারভাবে দেখো এইখানে দেখে নি, এইটা হচ্ছে দেখো আফ্রিকা, রাইট, আর এই হচ্ছে দক্ষিণ আমেরিকা। তো এর যে জোড়টা পরিষ্কার মিলে গেল, তাই না? একদম কাছাকাছি যদি জোড়া লাগাই, তো আমরা জিগসা ফিট, যেভাবে জিগসা পাজেল খেলি, ঠিক সেভাবে মনে হচ্ছে একত্রিত ছিল। প্রমাণ। জীবাশ্ম, বিভিন্ন মহাদেশে একই প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর অবশিষ্টাংশ জীবাশ্ম পাওয়া যাচ্ছে। ঠিক আছে, উদ্ভিদ ও প্রাণীর এটা জীবাশ্ম আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর সেই জন্যই কিন্তু আমাদের এই জায়গাটা কিন্তু আমরা বুঝতে পারছি যেটা অবশ্যই একত্রিত ছিল। ঠিক আছে, একত্রিত অবশ্যই ছিল, না হলে কিন্তু এটা দেখা কখনোই সম্ভব হয় না, রাইট? তাহলে দেখে নাও, এই যে জীবাশ্ম, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, তার নামগুলো আমরা এখনই পড়বো। ঠিক আছে,
ভূতাত্ত্বিক প্রমাণ হিসেবে তিনি বলেছেন যে এই মহাসাগরের দুই প্রান্তে অর্থাৎ এইখানে যে ভূগঠন দেখা যাচ্ছে এখানেও ঠিক সেই একই রকম ভূগঠন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মাঝখানে হঠাৎ গ্যাপ হলো কেন? কারণ সেটা সরে গেছে সেই কারণে তাই। এবং যে জলবায়ু অর্থাৎ মেরু অঞ্চলে কয়লা তো সাধারণত উষ্ণ জলবায়ুতে থাকে এবং গ্রীষ্মমণ্ডলে প্রাচীন হিমবাহ সাধারণত শীতল অঞ্চলে থাকে, কিন্তু এখন উল্টোভাবে আমরা পাচ্ছি, তাহলে নিশ্চিতভাবে এরা অন্য কোনো জলবায়ুর অন্তর্গত ছিল, এখন সেটা সরে গেছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে ওয়েগনারের প্রমাণ তার তত্ত্বের সাপোর্টে। এবার এই যে জিগস ফিট, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট জিগস ফিট আমরা কিন্তু দেখব। জিগস ফিট মানে যেটা বললাম যে উপকূলের জোর, যে বস্তু ভেঙে গেলে যেমন আবার জোড়া লাগালে মিলে যায়, ঠিক দুই উপকূলের মধ্যে সেই মহাদেশগুলো একই রকমভাবে মেলানো সম্ভব, সেটাকে তিনি জিগস ফিট বলেছেন। যেমন ব্রাজিলের রক অন্তরীপ, এই যে রক অন্তরীপ এবং এই দিক থেকে গ্রিনি উপসাগর, তার মানে তোমার আফ্রিকার কথা বলা হচ্ছে যে পরিষ্কার কিন্তু মিলে যাচ্ছে, ওপর দিকেও কিন্তু মেক্সিকো উপসাগরের সাথেও কিন্তু মেলানো যায়। আমরা এখানে পারফেক্ট এক্সাম্পল কিন্তু এটা দেখাচ্ছি, কারণ এই জোরটা একদম সঠিকভাবে কিন্তু খুব ভালোভাবে দেখানো যায়, সেই জন্য দেখানো হচ্ছে। কিন্তু প্যানজিয়ার যে আগের যে পজিশন তুমি লক্ষ্য করো, এই যে জায়গা, সেখানে কিন্তু দেখো সবগুলোকে সুন্দরভাবে বুঝতে পারা যাচ্ছে যে একত্রিত জায়গাতে ছিল। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব জিগস ফিট আমরা দেখে নিলাম। জীবাশ্মগত প্রমাণ যেটা বলছিলেন কি, দেখো এই যে গন্ডোনা ল্যান্ড যে অংশগুলো পরবর্তীকালে ছড়িয়ে গেছে, তাহলে সেই ছড়িয়ে যাওয়াটা এখন কি করে বলছি এক জায়গা ছিল, কারণ এই দুটো নাম কোনোভাবেই ভুলবে না, সেটা হচ্ছে মেসোসেরাস এবং গ্লসাপটেরিস। ঠিক আছে, এছাড়াও গঙ্গামটেরিস রয়েছে, লিস্টোসেরাস রয়েছে, কিন্তু এই দুটো অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং মনে রাখো এইটা হচ্ছে কিন্তু একটা উদ্ভিদের জীবাশ্ম যেটা এই সমস্ত অঞ্চলে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে একটা প্রাণীর জীবাশ্ম যেটা কিন্তু এই অঞ্চলে পাওয়া যাচ্ছে। তাহলে বর্তমানে তো অনেক দূর, এখন এইখানটায় রয়েছে ধরো দক্ষিণ আমেরিকা, এইখানে রয়েছে আফ্রিকা, তাই না? তো এর মাঝে তো বিরাট আটলান্টিক, তাহলে সেইটা পার করে কি করে এই একই অঞ্চল জুড়ে সমস্ত একই রকমের উদ্ভিদ প্রাণীর বিস্তার ঘটলো? তাহলে তার থেকে এটাই ছিল, নিশ্চয় এরা আগে একত্রিত ছিল, সেই সমগ্র গন্ডোনা ল্যান্ড জুড়ে এদের বিস্তার ছিল, পরবর্তীকালে সেটা সরে গেছে, যার জন্য উভয় জায়গাতে সব জায়গাতেই কিন্তু আমরা এই প্রমাণগুলো দেখতে পাচ্ছি। রাইট, এটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল কারণ। তো এবার দেখো সমালোচকরা বলছেন যে এই যে এত কিছু উনি বলছেন, সেই বলাটা কেন আমরা মানব, এই শক্তিটা কোথায় পেলে? যে বিরাট একটা এই মহাদেশ সরে যাওয়ার তো চারটিখানি ব্যাপার না, তাহলে সেই সরে যাওয়ার জন্য এত শক্তির উৎস কোথায়? ওয়েগনার কিন্তু দুটো শক্তির কথা তিনি বললেন, সেটা হচ্ছে একটা নিরক্ষরেখার দিকে চলন আর একটা পশ্চিমমুখী চলন। আমি আগেই বলেছি, অবশ্যই মনে রাখবে এটা হচ্ছে জুয়ারি শক্তি, তাই না? পশ্চিম দিকে চলন কার কার ঘটেছিল? এই যে আমেরিকা, ঠিক আছে, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা, পশ্চিম দিকে চলন হয় কার জন্য? জুয়ারি শক্তির জন্য। এছাড়া বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি, যেটা কিভাবে আসে? পৃথিবীর আকৃতি জানো, পৃথিবীর আকৃতি একদম কিন্তু গোল না, এটা কিন্তু উপবৃত্তাকার, অর্থাৎ এই যে নিরক্ষীয় অঞ্চলটা কিন্তু স্ফীত এবং মেরু অঞ্চলটা কম, এদের ব্যাসের পার্থক্য রয়েছে। আর সেই কারণে ব্যাস বা ব্যাসার্ধ যাই বলো, সেইখানে কিন্তু ভরকেন্দ্র এবং প্রবলতা কেন্দ্রের মধ্যে পার্থক্যের জন্য কিন্তু একটা বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি সৃষ্টি হয়, যার জন্য এই যে ভারতীয় উপদ্বীপ নিরক্ষরেখার দিকে চলে যাচ্ছে, তাই না? তো এই দিকে কিন্তু একটা চলন ঘটেছিল। তাহলে মূলত দুই প্রকার চলন, দুই প্রকার শক্তির কথা। ঠিক আছে, এরপর আমরা কিন্তু কিছু কোশ্চেন করব, তার আগে আমাদের কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে আমাদের কোথায় আছে দেখে নিই, এইটা। ঠিক আছে, এই নামটা অবশ্যই মনে রাখবে, কার্বনিফেরাস যুগ, অর্থাৎ এই যে প্যানজিয়া আজ থেকে প্রায় 34 থেকে 35 কোটি বছর আগে কার্বনিফেরাস যুগ পর্যন্ত একত্রিত ছিল। তাহলে ভাঙলো কখন? ভাঙনটা শুরু হচ্ছে কিন্তু মেসোজোয়িক যুগ থেকে। কি বললাম? ভাঙনটা শুরু হচ্ছে মেসোজোয়িক যুগ থেকে কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, মেসোজোয়িক যুগ থেকে শুরু হচ্ছে ভাঙন। ঠিক আছে, এই মেসোজোয়িক যুগের আর একটা উপযুগ আছে, একদম নিখুঁতভাবে বলতে গেলে কিন্তু এটাও পরীক্ষাতে আসতে পারে, সেটা হচ্ছে ট্রায়াসিক। ঠিক আছে, ট্রায়াসিক উপযুগ। তাহলে প্রশ্নটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে তোমার
হয় মেসোজয়িক যুগ দিতে পারে, না হলে ট্রায়াসিক উপযুগ দিতে পারে। দুটোর মধ্যে একটা তুমি অবশ্যই উত্তর লিখবে। ঠিক আছে, তাহলে কি কি মনে রাখবে? কার্বনিফেরাস যুগকে মনে রাখবে, মেসোজয়িক এবং ট্রায়াসিক। কার্বনিফেরাস পর্যন্ত একত্রিত ছিল, ভাঙলো কখন? মেসোজয়িক যুগ এবং ট্রায়াসিক উপযুগ। ঠিক আছে, যে কোনো একটা। এইবার আমরা কিছু প্রশ্ন করে নেব। তার আগে আমি একবার রিভিশন করে দিই কি কি মনে রাখবো। আলফ্রেড ওয়েগনারের নাম মনে রাখবো, সালটা মনে রাখবো, তারপর মনে রাখবো কার্বনিফেরাস যুগ পর্যন্ত একত্রিত ছিল, একত্রিত মহাদেশের নাম হচ্ছে প্যানজিয়া, এবং একত্রিত মহাসাগর একটাই, যার নাম ছিল প্যানথালাসা। এদের উত্তর ভাগ হচ্ছে লরেশিয়া, যেটা বর্তমান উত্তর আমেরিকা এবং ইউরেশিয়া, এইটা তৈরি হয়েছে ভেঙে এবং স্মরণের ফলে। এবং দক্ষিণ যেটা, সেটার নাম হচ্ছে গন্ডোনাল্যান্ড, যার মধ্যে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা ছিল, যেটা বর্তমানে ভেঙে ভেঙে বর্তমানে দেশগুলো হয়েছে। মধ্যবর্তী স্থানে হয়েছে কিন্তু তেথিস সাগর। ঠিক আছে, এইটা আমাদের স্মরণ। আমরা কিন্তু একবার ছোট্ট করে একটা জিনিস কিন্তু আমরা দেখে নিতে পারি, সেটা হচ্ছে এই যে প্যানজিয়াটা কিভাবে গঠন হলো। খুব ভালো করে দেখো, এইখানে মিলিয়ন ইয়ার্স এগো আসছে, অর্থাৎ এই যে প্যানজিয়া আস্তে 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 কি হবে? ভাঙছে, এবং মাঝখানটা দেখো কিভাবে স্মরণ হচ্ছে। পরিষ্কার বুঝতে পারছো, এটা হচ্ছে উত্তর আমেরিকা, এই দেখো দক্ষিণ আমেরিকা আস্তে আস্তে রূপ নিচ্ছে, ভাঙছে। ঠিক আছে, এই যে লরেশিয়া, এটা হচ্ছে গন্ডোনাল্যান্ড, এবং মধ্যবর্তীতে আস্তে 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 দেখো সবগুলো, এই দেখো দক্ষিণ আমেরিকা আফ্রিকার সঙ্গ ছেড়ে দিল। ঠিক তাই না? তো জিগস অফ হিট আমরা এইভাবে বুঝতে পারি, রাইট? এবং আস্তে আস্তে দেখো অস্ট্রেলিয়া সরে যাচ্ছে, ভারত উপদ্বীপ কিন্তু একদম গঠিত হয়ে গেছে, উত্তর আমেরিকা এদিকে গঠিত হয়ে গেছে, এবং এই ভারতের অগ্রগমন ঘটছে কোন দিকে? নিরক্ষরেখার দিকে। উত্তর এবং দক্ষিণ আমেরিকার কিন্তু স্মরণ ঘটছে পশ্চিম দিকে। পরিষ্কার পুরো সিনেমার মতো কিন্তু এক জায়গা হয়ে গেছে। আরো একটা জিনিস লক্ষ্য করো, এখানে ব্রাউন কালারের এই যে মাঝখানে তেথিস সাগর ছিল, এই যাওয়ার জন্য চাপ পড়ে কিন্তু তৈরি হয়ে গেল কি? চাপ পড়ে তৈরি হলো হিমালয় পর্বত, এবং এইদিকে রকি এবং আন্দিস পর্বত। ওটাই কিন্তু আমাদের ওয়েগনারের থিওরিতে আমরা পেয়ে থাকি। তো এইটাই কিন্তু আমাদের ওয়েগনারের থিওরিতে আমরা এটাই কিন্তু অবশ্যই একদম সচিত্র দেখতে পেলাম। ঠিক আছে, তো শেষ মুহূর্তে আমাদের যেটা দেখতে হবে, সেটা আমাদের কি দেখব? আমাদের ফিরে আসতে হবে স্লাইডে, দেখে নাও। তো জাস্ট কয়েকটা আমাদের আছে যেটা পরীক্ষা উপযোগী আমাদের কোশ্চেন, সেটা আমরা দেখে নেব। 1 নম্বর, মহিষঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে? সরাসরি আমাদের উত্তর হয়ে যাচ্ছে কি? আলফ্রেড ওয়েগনার। কেমন? নেক্সট দেখে নেই, প্যানজিয়াকে বেষ্টন করে থাকা বিশাল মহাসাগরটির নাম কি? অবশ্যই প্যানথালাসা। এই কোশ্চেনটি কিন্তু গত বছর সেমিস্টার 3তে কিন্তু এসেছিল, বুঝতে পেরেছো? এটা কিন্তু অবশ্যই এসেছিল, মনে রাখো, WBCHAC সেম পি। ঠিক আছে, লাস্ট ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, তো নিশ্চয়ই কিন্তু তোমরা খুব সহজভাবে এগুলো করতে পারবে। পরবর্তীটা হচ্ছে প্যানজিয়ার উত্তর অংশের নাম কি? এটা হচ্ছে লরেশিয়া। নেক্সট, ওয়েগনারের মতে লরেশিয়া এবং গন্ডোনাল্যান্ডের মাঝে কোন সাগর ছিল? তেথিস সাগর। এবং মহাদেশগুলি নিরক্ষরেখার দিকে চলনের জন্য ওয়েগনার কোন বলকে দায়ী করেছেন? দেখো পরিষ্কার, নিরক্ষরেখার দিকে, তো অবশ্যই হবে বৈষম্যমূলক অভিকর্ষ বল। যদি বলতো পশ্চিম দিকে, তাহলে অবশ্যই জোয়ারি শক্তি হতো। পরবর্তী হচ্ছে গ্লসেপ্টেরিস কোন ধরনের জীবাশ্ম? সেটি কিন্তু ফার্ন জাতীয় উদ্ভিদ। ঠিক, তো দেখো সবটাই কিন্তু আমরা করতে পারলাম, এবং ঠিক এইভাবেই কিন্তু আমরা কনসেপ্ট ক্লিয়ার করব এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নেব। তো এই ধরনের ক্লাস পাওয়ার জন্য আর কি কি টপিকের উপর তোমাদের এই প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে, বুঝতে পারছো না কোন কোন টপিকের উপর তোমাদের ক্লাস প্রয়োজন সেমিস্টার 3 থেকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর ক্লাস করতে থাকো এবং খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই অল। সবাই খুব ভালো থাকো, সবাই খুব ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।